হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে এই কোয়ান্টা পরিবারে স্বাগত। আজকে আমরা শুরু করব আণবিক স্তরে গ্যাসের আচরণ, অর্থাৎ বিহেভিয়ার অফ গ্যাসেস অ্যাট মলিকুলার লেভেল। তো থিওরি শুরু করার আগে আমরা যদি এই রুম ফ্রেশনারকে এই তুলোর মধ্যে দেই তাহলে কি ঘটবে? আমি দিলাম, দেখো একটু দেখে নেই আমরা। আমি যখন এই রুম ফ্রেশনারটা এই কাঠিতে দিয়েছিলাম, তখন এই যে তুলোতে এই গ্যাস কি হচ্ছে, গ্যাসের অণুগুলো ওর ভেতরে লুকিয়ে ছিল বলতে পারি। যখনই আমি এটা জলের মধ্যে ডোবালাম, তখন যেহেতু এই গ্যাসগুলো জলে দ্রবীভূত নয়, তখন ওগুলো বুদবুদ আকারে নির্গত হয়েছে। এখন এই রুম ফ্রেশনারে থাকে মূলত এলপিজি গ্যাস, বিউটেন থাকতে পারে, বা কার্বন ডাইঅক্সাইড গ্যাস, যেগুলোকে উচ্চ চাপে তরল করে রাখা হয়। আর এই গ্যাসটা যখন বাইরে বেরিয়ে আসে, সেটা হচ্ছে গ্যাস আকারেই বেরিয়ে আসে, এবং এই তুলোতে জড়ানোর ফলে ওই তুলোর ফাঁকগুলোতে গ্যাসগুলো কি হয়, গ্যাসের অণুগুলো লুকিয়ে যায়। যখনই আমি এটাকে জলে ডোবাবো, তখন কি হচ্ছে না, যেহেতু ওই গ্যাসগুলো সলেবল নয়, অর্থাৎ ওই গ্যাসগুলো দ্রবীভূত নয়, তখন প্রচণ্ড পরিমাণে বুদবুদের সৃষ্টি করে। এখন এটা পরিষ্কার জলের গ্লাস বা জল ভর্তি গ্লাস। এখন এই জলটাকে কি আমি খেতে পারি? উত্তর হচ্ছে না। এই জলকে কখনো খাওয়া সম্ভব নয়। কেন? এই জলের মধ্যে এমন কিছু গ্যাসীয় উপাদান রয়েছে যেটা আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই হানিকারক। তাহলে আজকে দেখলে একটা মজাদার প্র্যাকটিক্যাল। এরপরে আমরা আণবিক স্তরে গ্যাসের আচরণের থিওরিতে চলে যাব। তোমাদের যদি এই চ্যানেলটা ভালো লাগে, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, এবং এরকমই সায়েন্স সম্পর্কিত মজাদার প্র্যাকটিক্যাল দেখার জন্য বেল আইকনটাকে অন করে রাখবে, যাতে আমি নতুন নতুন ভিডিও বা সায়েন্স রিলেটেড প্র্যাকটিক্যাল আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের ফোনে নোটিফিকেশন চলে যেতে পারে। এখন এই আণবিক স্তরে গ্যাসের আচরণে যদি আমরা একটা পাত্রে গ্যাস নেই, দেখা যাবে প্রত্যেকটা গ্যাসের অণুগুলোর বেগ ভিন্ন। এটা আমি বলছি না, বলছে কে? তোমরা যখন হায়ার স্টাডিতে পড়বে তোমরা জানতে পারবে যে প্রত্যেকটা অণুর বেগ ভিন্ন হয়। এই সম্পর্কিত ম্যাক্সওয়েল তার ডিস্ট্রিবিউশনে অনেক কিছু বক্তব্য রেখেছে। তাহলে ম্যাক্সওয়েলের ডিস্ট্রিবিউশন অনুযায়ী আমরা চলো দেখে নেই। ধরো আমি একটা গ্যাস পাত্র আঁকলাম। এই গ্যাস পাত্রে কিছু গ্যাস আছে, n সংখ্যক গ্যাসের অণু আছে ধরে নাও। এখন এই প্রত্যেকটা গ্যাসের অণুর বেগ যেহেতু ভিন্ন হয়, অর্থাৎ কোনো গ্যাস পাত্রে n সংখ্যক অণুর বেগ যথাক্রমে C1, C2, C3 এরকম করে ডট 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 Cn পর্যন্ত, অর্থাৎ n সংখ্যক অণুর বেগের জন্য। তাহলে এখান থেকে আমরা কি পাবো? না, এখান থেকে আমরা পাবো এভারেজ ভেলোসিটি, অর্থাৎ গড় বেগের মান। তাহলে গড় বেগটা কি? প্রত্যেকটা অণুর বেগের সমষ্টি এবং সেই অণুর সংখ্যা দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে আমরা গড় বেগের সমীকরণ বলো বা সংজ্ঞা বলো আমরা পাবো। তো দেখে নেই প্রথমে গড় বেগ, অর্থাৎ এভারেজ বা মিন ভেলোসিটিও লিখতে পারো তোমরা, ভেলোসিটি। একে আমরা কি করব? সি বার দিয়ে প্রকাশ করব। তাহলে গড় ভেলোসিটিটা কি হচ্ছে? C1 প্লাস C2 প্লাস C3 প্লাস ডট 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 প্লাস Cn ডিভাইডেড বাই n, অর্থাৎ প্রত্যেকটা অণুর বেগের মোট সমষ্টি, তাকে মোট অণুর সংখ্যা দিয়ে ভাগ করলে যেটা পাবো সেটা হচ্ছে গড় বেগ। এরপরে আমরা আসবো গড় বর্গ বেগ, মিন স্কোয়ার ভেলোসিটি বা এভারেজ স্কোয়ার ভেলোসিটি, মিন স্কোয়ার ভেলোসিটি। অর্থাৎ গড় বর্গবেগ।
এই গড় বর্গ বেগকে আমরা কি গুণ করব না সি স্কোয়ার বার। তাহলে তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে আমি প্রত্যেকটা অণুর বেগের বর্গের সমষ্টিকে যদি আমি মোট অনুসংখ্যা দিয়ে ভাগ করি তাহলে আমরা মিন স্কোয়ার ভেলোসিটি বা গড় বর্গবেগ পাবো। তাহলে দেখে নাও কি হচ্ছে, c1 প্লাস c2 প্লাস c3 c1 স্কোয়ার প্লাস c2 স্কোয়ার প্লাস c3 স্কোয়ার প্লাস ডট 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 cn স্কোয়ার বাই n। এটা হচ্ছে গড় বর্গবেগের রাশিমালা। এরপরে আমরা যেটা আসবো রুট মিন স্কোয়ার ভেলোসিটি, অর্থাৎ শর্টে এটাকে বলা হয় আরএমএস বেগ বা আরএমএস মানে হচ্ছে রুট এম ফর মিন এস পার স্কোয়ার, আর ফর রুট এম ফর মিন এস পার স্কোয়ার, অর্থাৎ রুট মিন স্কোয়ার এটাকে সিআরএমএস লেখা হয়। সিআরএমএসকে আমরা সিও লিখতে পারি, তোমরা ক্লাস 11-এ উঠলে জানতে পারবে। তার মানে রুট করলাম, আর মিন স্কোয়ার করতে গেলে কি করতে হবে c1 স্কোয়ার প্লাস c2 স্কোয়ার প্লাস c3 স্কোয়ার প্লাস ডট 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 cn স্কোয়ার ডিভাইডেড বাই n। তাহলে আমরা তিন ধরনের বেগ শিখলাম, একটা হচ্ছে গড় বেগ, গড় বর্গ বেগ, আর গড় বর্গের মূল বেগ অর্থাৎ রুট মিন স্কোয়ার ভেলোসিটি। এরপরে আমরা আসব যে গ্যাসের আণবিক স্তরে গ্যাসের আচরণে গ্যাসের গতিতত্ত্বের কনসেপ্টে। গ্যাসের গতিতত্ত্বের কনসেপ্টে কি বলা হয়েছে, গ্যাসের গতিতত্ত্বের কনসেপ্টে বলা হয়েছে যে প্রত্যেকটা গ্যাসের অণুগুলি ক্ষুদ্র ক্ষুদ্র স্থিতিস্থাপক এবং গোলকের ন্যায় আচরণ করবে। প্রত্যেকটা অণুর ভর অভিন্ন অর্থাৎ সমান হবে। গ্যাসের অণুগুলোকে যখন একটা পাত্রে রাখবো তখন পাত্রের তুলনায় ওরা যে আয়তন দখল করে সেই আয়তনটাকে নগণ্য ধরা হয়েছে। গ্যাসের অণুগুলো মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল খুব কম হয়, ওরা পাত্রের দেওয়ালে একটা চাপ প্রয়োগ করে। আর গ্যাসের অণুগুলো সর্বদা এলোপাথাড়ি অর্থাৎ র্যান্ডম মোশনে ছোটাছুটি করে। যখন ওরা পাত্রের মধ্যে থাকবে এই গ্যাসগুলো, এরা এলোপাথাড়ি ছোটাছুটি করবে, তাতে নিজেদের মধ্যে সংঘর্ষ ঘটায় নিরন্তর, আবার পাত্রের দেওয়ালের সঙ্গে সংঘর্ষ ঘটায়। এই ধরনের মোশন আমরা পাবো, এটাকে র্যান্ডম মোশন বলা হয়। আর যদি তীর চিহ্ন দিয়ে দেখানো হয় এইগুলো এইভাবে ছোটাছুটি করছে। একটা পার্টিকেলের ভেলোসিটিটাকে আমি দেখিয়েছি এখানে, এভাবে র্যান্ডম মোশনে ছোটাছুটি করছে অর্থাৎ এলোপাথাড়ি ছোটাছুটি করছে। এখন এই এলোপাথাড়ি ছোটাছুটি করার সময় একটা অণু আরেকটা অণুর সঙ্গে সংঘর্ষ ঘটাবে। এই যে র্যান্ডম মোশনে অণুগুলো ছোটাছুটি করছে, এর ফলে কি হয় না ওরা পাত্রের দেওয়ালে একটা চাপ প্রয়োগ করে, নিজেদের মধ্যে সংঘর্ষ ঘটায়, পাত্রের দেওয়ালের সঙ্গে সংঘর্ষ ধাক্কা খায়, আবার ফিরে আসে, এইভাবে অনবরত চলতে থাকে। এখন পরপর দুটো যদি সংঘাত ঘটানো হয় বা সংঘাত ঘটে, তাদের মধ্যে যে সরলরৈখিক দূরত্ব অতিক্রম করে সেটাকে আমরা মুক্ত পথ বলবো, ফ্রি পাথ বা মুক্ত পথ। পরপর দুটো সংঘর্ষ কিরকম আমি একটু দেখাই যদি তোমাদেরকে। এখানে একটা গ্যাসের অণু আছে, এখানে একটা গ্যাসের অণু, এখানে এই অণুটা এতে গতিশীল হয়ে এই অণুর সঙ্গে ধাক্কা খেলো, আবার এখানে এসে আর একটা অণুর সঙ্গে ধাক্কা খেলো। তাহলে এই যে এখানে একটা ধাক্কা খেয়েছে আবার একটা ধাক্কা খেয়েছে, এই যে পরপর দুটো সংঘর্ষ, তাদের মধ্যে যে সরলরৈখিক দূরত্ব, আমি এটাকে ডট ডট করে দেখাচ্ছি, এইটা হলো ফ্রি পাথ। তাহলে এইরকম মুক্ত পথগুলোকে, সমস্ত মুক্ত পথগুলোকে যোগ করে যে গড় মান পাওয়া হয় বা যে গড় মান আমরা পাবো সেটাকে বলা হচ্ছে গড় মুক্ত পথ, যেটাকে ল্যামডা চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, মিন ফ্রি পাথ। গড় মুক্ত পথ একে ল্যামডা দিয়ে প্রকাশ করা হয়। এই ল্যামডা সমান হচ্ছে, তোমরা ক্লাস 11-এ উঠলে জানবে যে এর মানটা হয় 1/π ইন্টু সিগমা স্কোয়ার ইন্টু এন, যেখানে সিগমাটা হচ্ছে অণুর ব্যাস আর এনটা হচ্ছে অণুর সংখ্যা। আমি এখানে এটাকে বক্স করছি, তোমরা একটু জেনে রাখো, এগুলো উঁচু ক্লাসে উঠলে কাজে লাগবে। সিগমা হলো sigma be the diameter
molecules, sigma be the diameter of the molecules, and n হলো number of molecules, total number of molecules. এখানে আমি লিখছি টোটাল নম্বর অফ মলিকিউলস, অর্থাৎ ওই গ্যাস পাত্রের মধ্যে যত সংখ্যক অণু রয়েছে সেই অণুর সংখ্যা হচ্ছে n। প্রত্যেকটা অণুর ব্যাসকে আমরা সিগমা চিহ্ন দিয়ে প্রকাশ করবো, এটা হচ্ছে সিগমা। আমি এটা লিখে দিচ্ছি, এটা হচ্ছে সিগমা চিহ্ন, সিগমা, এই চিহ্নটার নাম হচ্ছে সিগমা। তাহলে এটা গড় মুক্ত পথের মানটা বেরিয়েছে। এরপর কি না, এরপর কিছু বৈশিষ্ট্য আছে। তোমরা জানো গ্যাসের গতিতত্ত্বে আরো কনসেপ্ট ধরা হয়েছে। কি ধরা হয়েছে না, গ্যাসের অণুগুলোর যে মোট গতিশক্তি সেটা সর্বদা পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক, অর্থাৎ উষ্ণতা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে গ্যাসের অণুগুলোর বেগ বৃদ্ধি পাবে। আমি আগের দিন দেখিয়েছিলাম যে, আমি একটু মুছছি, আমি আগের দিন দেখিয়েছিলাম যে গ্যাসের অণুগুলোর গতিশক্তি যদি ই হয় তাহলে ই সমান 3/2 PV বা 3/2 RTর সঙ্গে সমান হয়। তাহলে এই সমীকরণ থেকে তোমরা দেখতে পাচ্ছ দ্যাট ইজ অণুগুলোর গতিশক্তি ই সমানুপাতিক এই, অর্থাৎ পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক। তাহলে উষ্ণতা বৃদ্ধি করার সঙ্গে সঙ্গে গ্যাসের গতিশক্তি বাড়বে, অ্যাজ ওয়েল অ্যাজ গ্যাসের অণুগুলোর বেগ বৃদ্ধি পাবে। তাহলে এখান থেকে আমরা কি পাবো, গ্যাসের চাপের উপর উষ্ণতার প্রভাব পাবো, আর গ্যাসের অণুগুলোর বেগের উপর উষ্ণতার প্রভাব আমরা ব্যাখ্যা করতে পারি। তাহলে আমি এটা মুছছি। দেখো, এরপরে আমরা আসবো গ্যাসের চাপের উপর উষ্ণতার প্রভাব। গ্যাসের চাপের উপর উষ্ণতার প্রভাব। একটু আগে আমি বললাম যে উষ্ণতা বৃদ্ধিতে গ্যাসের কি হয়, গতিশক্তি বৃদ্ধি পায়, আর গতিশক্তি বৃদ্ধি পেলে হচ্ছে গ্যাসের অণুগুলোর বেগ বৃদ্ধি পায়। আর যেহেতু গ্যাসের অণুগুলোর বেগ বৃদ্ধি পায়, সেই জন্য কি হয় না, গ্যাসের অণুগুলো পাত্রের দেওয়ালে একটা চাপ সৃষ্টি করে, অর্থাৎ চাপ বৃদ্ধি পায়। আর উষ্ণতা হ্রাস করলে আমরা গ্যাসের চাপটা হ্রাস পাবো। এর পরের পয়েন্ট আমি আসছি, গ্যাসের অণুর বেগের উপর উষ্ণতার প্রভাব কিভাবে হবে না, এখানে আমি দেখিয়েছি উপরে যে ই সমান হয় 3/2 RT, অর্থাৎ গ্যাসের মোট শক্তি পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক। এখন উষ্ণতা যদি বৃদ্ধি পায় তাহলে গ্যাসের গতিশক্তি বাড়বে বা গ্যাসের মোট শক্তি বৃদ্ধি পাবে। ফলে কি হচ্ছে না, অণুগুলোর বেগ বৃদ্ধি পাবে। তাহলে উষ্ণতা বৃদ্ধিতে গ্যাসের অণুর বেগ বৃদ্ধি পাবে, আর উষ্ণতা যদি হ্রাস করি তাহলে গ্যাসের অণুর বেগ হ্রাস পাবে। এখন বাস্তব গ্যাসগুলো উচ্চ উষ্ণতায় এবং নিম্নচাপে আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। তোমরা আগের ভিডিওতে দেখেছো যে এনমোল গ্যাসের ক্ষেত্রে আমি আদর্শ গ্যাসের সমীকরণটা দেখিয়েছি, পিভি সমান এনআরটি, পিভি সমান এনআরটি। এবং একমোল এবং এনমোল গ্যাসের ক্ষেত্রে বাস্তব গ্যাসের সমীকরণ দেখিয়েছি। এখন এই বাস্তব গ্যাসের সমীকরণটা তৈরি হলো কিভাবে, আমি বলেছিলাম যে এখানে আমি গ্যাসের আণবিক স্তরে যখন গ্যাসের আচরণ পড়াবো তখন একটু বলবো। তাহলে আমি এটা মুছছি। গ্যাসের গতিতত্ত্বের যে দুটো কনসেপ্ট ধরা হয়েছে, যে গ্যাসের অণুগুলো বিন্দু ভরের নেয়, অর্থাৎ একটা পাত্রে যখন গ্যাস রাখবো ওরা মোট যে আয়তন দখল করে সেটা পাত্রের তুলনায় নগণ্য। এখন ধরো আমি এই রুমের মধ্যে থেকে তোমাদের এই অনলাইন কন্টেন্ট করছি বা ভিডিও করছি, বা তোমাদেরকে এই আণবিক স্তরে গ্যাসের আচরণ করেছি। তাহলে এই রুমের যে ক্ষেত্রফল
বা যদি আমি 3 ডাইমেনশনে ধরে নেই রুমের যে আয়তন, আমার বিচরণ ক্ষেত্রটা কি হবে? না, এই রুমের আয়তনের থেকে আমার আয়তন বাদ দিলে তবে হবে আমার বিচরণ ক্ষেত্র। মানে আমি আমার নিজের আয়তন বাদ দিয়ে বাকি আয়তনটা আমি বিচরণ করতে পারি এই রুমের মধ্যে যে কোনো প্রান্তে। ঠিক একই রকম গ্যাসের অণুগুলো বিন্দুভর হলেও ওদের মোট অধিকৃত আয়তন পাত্রের তুলনায় নগণ্য উপেক্ষা করা চলে না। ওদের আয়তন খুব কম হলেও একটা আয়তন রয়েছে, মোট অধিকৃত আয়তন। তাহলে সেক্ষেত্রে আয়তন সংশোধনটা যদি করি আমি, আয়তন সংশোধন, আয়তন সংশোধন করলে কি হচ্ছে না, ভি ড্যাশ যদি ওই সংশোধিত আয়তন হয় সেটা হচ্ছে কিছুটা হ্রাস পায়, এটা আমি ধরে নিলাম ভি মাইনাস বি। এখানে বিটা কনস্ট্যান্ট ধরা হয়েছে, বি ইকুয়াল টু কনস্ট্যান্ট। ঠিক একই রকম একটা পাত্রে যখন গ্যাসের অণু থাকে, যে অণুটা ঠিক মাঝখানে অবস্থান করছে সেই অণুকে অপর অণুগুলো সমান চাপ প্রয়োগ করছে। এইভাবে। কিন্তু যেই অণুগুলো একটা বেগ নিয়ে পাত্রের দেওয়াল বরাবর বা গাত্র বরাবর যাচ্ছে পাত্রকে ধাক্কা দেওয়ার জন্যে, তার পার্শ্ববর্তী অণু কি করছে, তাকে নিজের দিকে টানছে। অর্থাৎ এখানে দেখানো হয়েছে চাপ সংশোধন। চাপ সংশোধনে যে গ্যাসের গতিতত্ত্বের যে কনসেপ্টে ধরা হয়েছে যে গ্যাসের অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল উপেক্ষণীয়, কিন্তু আমরা এখানে উপেক্ষা করলে আদর্শ গ্যাসের সমীকরণ তৈরি হবে, বাস্তব গ্যাসের সমীকরণ তৈরি করতে পারবো না। তাহলে পার্শ্ববর্তী গ্যাসের অণুগুলো কি করছে, এই অণুগুলোকে নিজের দিকে টানার ফলে কিছুটা চাপ হ্রাস পাচ্ছে, মানে বেগ হ্রাস পাওয়ার ফলে। অর্থাৎ এই অণুগুলো যে বেগে দেওয়ালে ধাক্কা দেওয়া উচিত ছিল তার থেকে কম বেগে ধাক্কা দিচ্ছে। কেন না, এই দুটো মলিকিউল নিজেদের মধ্যে, মানে এই মলিকিউলটা এই মলিকিউলকে নিজের দিকে টানছে, তার ফলে কিছুটা বেগ হ্রাস পাওয়ার ফলে চাপও হ্রাস পাচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি চাপটা কি হচ্ছে, বেশি হতো। তাহলে আমরা যদি চাপ সংশোধন করি, চাপ সংশোধন, তাহলে পি সমান, র্যাপিডে পি ড্যাশ ধরলাম, পি ড্যাশ সমান কি হবে, পি প্লাস এ বাই ভি স্কোয়ার। তাহলে এক মোল গ্যাসের ক্ষেত্রে আদর্শ গ্যাস সমীকরণ কি ছিল, আইডিয়াল গ্যাস ইকুয়েশন ফর 1 গ্রাম মোল গ্যাস, পিভি সমান আরটি। তাহলে এই সমীকরণে আমি যদি চাপ সংশোধন আর আয়তন সংশোধনের মানটা বসিয়ে দিই, এখানে এটাও কনস্ট্যান্ট আর এ ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে যদি আমরা মানটা বসিয়ে দিই তাহলে কি হবে, আমি এখানে ধরে নিলাম এটা পি ড্যাশ ভি ড্যাশ, মানে চাপ সংশোধন আর আয়তন সংশোধনের মান। তাহলে বসাচ্ছি পি প্লাস এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস বি ইকুয়াল টু আরটি। তাহলে দেখো এই যে সমীকরণটা তৈরি হলো, এটাই হলো এক মোল গ্যাসের ক্ষেত্রে ভ্যান ডার ওয়াল ইকুয়েশন। তাহলে এই যে এক মোল গ্যাসের ক্ষেত্রে ভ্যান ডার ওয়াল ইকুয়েশনটা তৈরি হয়েছে, সেটা আয়তন সংশোধন এবং চাপ সংশোধন করে এই সমীকরণটা পাওয়া গিয়েছে। অর্থাৎ গ্যাসের গতিতত্ত্বের যে দুটো কনসেপ্ট সেটাকে পরিমার্জিত করা হয়েছে। এক হচ্ছে গ্যাসের অণুগুলো বিন্দুবৎ ধরা হয়েছে, সেটাকে পরিমার্জিত করা হয়েছে। আর গ্যাসের আন্তঃআণবিক আকর্ষণ বলকে নগণ্য ধরা হয়েছে, তাকেও পরিমার্জিত করে চাপকে সংশোধিত করে মানটা পাওয়া গিয়েছে। এবং গ্যাসের অণুগুলোকে বিন্দুভর ধরে যে ওরা পাত্রের তুলনায় খুব নগণ্য আয়তন দখল করে, সেক্ষেত্রে আয়তন সংশোধন করে সংশোধিত আয়তনটা পাওয়া গিয়েছে। সেটা এক মোল গ্যাসের ক্ষেত্রে যদি আমি বসিয়ে দিই, তখন যে সমীকরণটা তৈরি হয় সেটা হচ্ছে এক মোলের ক্ষেত্রে ভ্যান ডার ওয়াল ইকুয়েশন। তাহলে আমি এটাকে বক্স করছি, দিস ইজ দি ভ্যান ডার ওয়াল ইকুয়েশন ফর 1 মোল বা 1 গ্রাম মোল রিয়েল গ্যাস, বাস্তব গ্যাসের সমীকরণ এটা। তাহলে এক মোল বাস্তব গ্যাসের সমীকরণ
P প্লাস A বাই V স্কোয়ার ইন্টু V মাইনাস B ইকুয়াল টু RT। তাহলে এখানে A আর B কিন্তু কনস্ট্যান্ট, আমি এখানে লিখে দিয়েছি A B কিন্তু কনস্ট্যান্ট। তাহলে তোমরা জানো যে উচ্চ উষ্ণতায় এবং নিম্নচাপে এই বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের মতন আচরণ করবে। আমরা যদি উচ্চ উষ্ণতায় এবং নিম্নচাপে যদি গ্যাসকে নিয়ে যেতে পারি তখন তারা আদর্শ গ্যাসের মতন আচরণ করবে। এরপরে আমরা আসব যে বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের আচরণ থেকে বিচ্যুতির কারণ। তাহলে আমি হেডিং করছি এরপরে আমরা আসবো বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের আচরণ থেকে বিচ্যুতির কারণ। এর প্রথম পয়েন্টে আসবো আমরা গ্যাসের আয়তন। গ্যাসের গতিতত্ত্বে গ্যাসের অণুগুলোকে বিন্দুভর ধরা হয়েছে, অর্থাৎ ওরা পাত্রের তুলনায় নগণ্য আয়তন দখল করে। কিন্তু বাস্তব গ্যাসের অণুগুলো একটা নির্দিষ্ট আয়তন আছে, যে পাত্রেই রাখা হোক না কেন ওদের মোট অধিকৃত আয়তন হয় পাত্রের আয়তন মাইনাস ওর নিজেদের আয়তন। অর্থাৎ এই কনসেপ্টটাকে ভুল ধরা হয়েছে। দ্বিতীয় পয়েন্টে আমরা আসব, গ্যাসের গতিতত্ত্বে ধরা হয়েছে যে গ্যাসের অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বল ক্রিয়া করে না, কিন্তু আমরা যদি চাপ কমিয়ে দিই তাহলে আয়তন হ্রাস পাবে। এর আয়তন হ্রাসের ফলে গ্যাসের অণুগুলো খুব কাছাকাছি চলে আসে, তখন গ্যাসের অণুগুলোর মধ্যে আকর্ষণ বলকে উপেক্ষা করা যায় না। তাহলে এই দুটো পয়েন্টের জন্য আমরা বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের আচরণ থেকে বিচ্যুতি হয়, কিন্তু উচ্চ উষ্ণতায় আর নিম্নচাপে বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের মতন আচরণ করবে। তো আজকে আমরা যা যা পড়লাম, অর্থাৎ আণবিক স্তরে গ্যাসের আচরণে আমরা গ্যাসের গতিতত্ত্বের মূল স্বীকার্যগুলো পড়লাম, আমরা গ্যাসের অণুর গড় বেগ, গড় বর্গ বেগ, গড় বর্গের মূল বেগ জানলাম, মুক্তপথ গড় মুক্তপথ জানলাম এবং গড় মুক্তপথের মান জানলাম। তারপরে বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের আচরণ থেকে বিচ্যুতির কারণ জানলাম। তাহলে আজকে যা যা পড়লাম সেইগুলো সবই আমি সেখান থেকে কি কি কোশ্চিন আসতে পারে তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য সেগুলো আমি তোমাদের স্ক্রিনে দিয়ে দেবো। অবশ্যই যদি এই চ্যানেলটা ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটাকে অন করে রাখবে, যাতে আমি নেক্সট ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের ফোনে নোটিফিকেশন চলে যায়।